তোবাকির ওয়াচ টাওয়ার। গুড মর্নিং ফ্রম পাখিরালা বা পাখিরালয়, যেটাই বলো। আর আজ হচ্ছে আমাদের সুন্দরবন ট্রিপের সেকেন্ড দিন। আর জাস্ট ঘুম থেকে উঠলাম, ফ্রেশ হলাম একদম। আর একটু আগেই তো বেশ প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, বাট এখন আর রোদ নেই। এখনকার ওয়েদারটা দেখবে কেমন। জাস্ট আমি ফোনটা ঘুরাই, দেখছো ওয়েদার দেখো শুধু একবার জাস্ট। আচ্ছা, ট্রেনের সেট দেওয়া, ওটা আমাদের ছিল খাবার এরিয়া। বাকি এইরকম খুব সুন্দর ওয়েদার, বেশ বড়সড় কিন্তু এইখানে জায়গাগুলো, মানে পুরো যে মাঠ, এরকম একটা মাঠ আমাদের যদি ওই সাইডে থাকতো না, তাহলে আর ক্রিকেটের গ্রাউন্ড নিয়ে আর ভাবতেই হতো না। বাকি নিচের গ্রাউন্ডটা দেখছো কি সুন্দর, কাজ চলছে যদিও এখনও, বাট গাছগুলো কিন্তু সেরা আছে। আর ওই যে একটা বেশ বড় সড়ো লঞ্চ কিন্তু বেরিয়েছে, দেখছো, জুম করি, এই যে বেশ বড়। একটুখানি আগে আর কি বেশ রোদ ছিল, একদম পুরো কিছুক্ষণের মধ্যেই সব মেঘে ঢেকে গেছে। আবার মেঘ সরে আবার রোদ বেরোবে। আর আজকে বৃষ্টির চান্স দেখাচ্ছে 66%, সেটা ওই দুপুরের দিক করে। এখন কোনো বৃষ্টির চান্স নেই, না থাকলেই বেটার। আর 7টা বাজতে এখন অনেকটাই সময় আছে, এখন মোটামুটি 5:30 পৌনে 6টার মতো বাজছে। একটু পরেই চা দিয়ে যাবে, সকালের চা বিস্কুট। আর তারপরে আমাদেরকে 7টা 7:30 দিক করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। 7টার মধ্যে তো উঠে যেতে বলেছিল, 7:30 দিক করে বেরোনোর টাইম আছে। তো আর কি, জাস্ট এনজয় নাও কিছুক্ষণ এই ভিউটার। বাকি দেখা হচ্ছে একদম লঞ্চে গিয়ে। ঘড়িতে এখন সময় 7:40, আর লঞ্চ ইতিমধ্যেই অলরেডি প্রায় এসে গেছে, 1-2 জন বাকি আছে। আর এই সাইড দিয়ে যে আমাদের ট্রিপের আর কি সব থেকে 2জন সিনিয়র মানুষ, 2টো দাদু আছে, যাদের এজ একজনের 68 আর একজনের 72। জাস্ট আমরা পাখিরালা আমাদের যে ফেরিঘাট ছিল সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমাদের ডে টুর উদ্দেশ্যে। আর আমার সামনেই আছে, মানে আমার সাথেই আছে, এই যে আমি একদম দাদার সাথেই আছি। আচ্ছা, তো দাদার সাথে বসে এতক্ষণ ধরে গল্প করছিলাম। এখন আমরা ফার্স্ট কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি সজনেখালি যাচ্ছি আমরা ফার্স্ট। আচ্ছা, এটা ডিস্টেন্স কতটা মোটামুটি এখান থেকে? না, এটা বেশি ডিস্টেন্স নয়, জাস্ট এই আমরা যেখানে ফেরিঘাটটা ছিলাম, ফেরিঘাটটা তার উল্টো সাইড। আচ্ছা, বেশ, এখানে স্টার্টিং পয়েন্ট, সুন্দরবনের স্টার্টিং পয়েন্ট এবং মেন অফিস, সুন্দরবনের মেন অফিস এটা। আচ্ছা, দেখার মতন জিনিস কি আছে সেখানে? এখানটা দেখার মতো আছে, একটা ওয়াচ টাওয়ার আছে, আচ্ছা, একটা কুমিরের একটা পুকুর আছে, যেখানটা হ্যাঁ থাকে, তো কুমির থাকে, অবশ্যই থাকে। আচ্ছা, এবার জলে কুমির ডাঙায় বাঘ। হ্যাঁ, ও যদি একটা পুকুরেও যে রাখা হয়, ও যদি জলের নিচে থাকে তাও আমরা দেখতে পাবো না। ও যখন উপরে উঠবে ওর ইচ্ছা মতো উঠবে, যখন উঠবে তখন আমরা দেখতে পাবো। বেশ। আর তাছাড়া একটা কাঁঠা, সমুদ্রের যে বড় বড় যে কচ্ছপগুলো হয়, সেই কাঁঠা, তারও একটা পুকুর আছে, যেটা এখানটা রেস্কিউ করে রাখা হয়। তার কারণ হচ্ছে কিছু ট্রিটমেন্টে থাকে, কোনো হয়তো কুমির অসুস্থ হয়ে গেল বা কোনো কাঁঠা যদি অসুস্থ হয়ে যায়, তাদের ট্রিটমেন্টের জন্য এখানটা রাখা হয়। আবার ও ঠিক হয়ে গেলে আবার ছেড়ে দেওয়া যায়। আচ্ছা, মানে মেন হচ্ছে এটা তোমার ওই রেস্কিউ করে নিয়ে আসা হয়, ট্রিটমেন্ট হয়। হ্যাঁ, আচ্ছা, বেশ। ফার্স্ট তাহলে আমরা যাচ্ছি এখন সজনেখালি। আচ্ছা, বেশ। পরে তো আবার জানতেই পারছো সজনেখালি থেকে আবার কোথায় যাচ্ছি। আচ্ছা, ওয়েদার আজকে তো মেঘলা ওয়েদার আছে, কখনো রোদ আসছে, কখনো আবার মেঘ চলে আসছে। আচ্ছা, মেন যেটা হচ্ছে যদি বৃষ্টি আসে তাহলে সেক্ষেত্রে কি হয়? বৃষ্টির জন্য কোনো সমস্যা হয় না। আচ্ছা, তো অনেকে যদি ভাবো যে বৃষ্টির জন্য এসে বা লঞ্চ মানে থেমে দেওয়া হয় বা ট্রিপ বন্ধ করে দেওয়া হয়, সেরকম কোথাও কিছু নেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বৃষ্টি যতই হোক কোনো প্রবলেম নেই, কিন্তু ঝড় যদি হয় তখনই আমাদের সমস্যা হয়, তখন আমরা কোনো একটা সাইডে ভিড়িয়ে দিই। আচ্ছা, এছাড়া যদি আগে থেকে ওয়েদার আপডেট থাকে যে ঝড় আসার সম্ভাবনা থাকে, তখন আমরা কি করি, টোটালি ট্রিপটাকে বন্ধ করে দিই। আচ্ছা, ওই দিনের জন্য। আচ্ছা, এই সাইডে আছে আমাদের গাইড দাদা, ঠিক আছে। দাদা, তোমার নামটা কি? আমার নাম দিবস। হ্যাঁ, দিবস। আচ্ছা, একটু আগে তুমি এটা কি অ্যানাউন্সমেন্ট করলে, যদি একটু বলো। এই যে আমরা এখন সজনেখালি নামবো, ওখানে বাঁদর আছে, কেউ যেন ব্যাগ ট্যাগ না নিয়ে যায়। আচ্ছা, ওর খাবার টাবার থাকলে বাঁদর অ্যাটাক করবে। আর যেহেতু সুন্দরবন
কোনো প্লাস্টিক যেন কেউ না নিয়ে যায়, তার জন্য আমরা কিছু বলে দিলাম সবাইকে। আচ্ছা, হ্যাঁ সেটা তো কালকে বলেই দিয়েছিল আমাদেরকে দাদারা, যে প্লাস্টিক মানে যে ইউজ অ্যান্ড থ্রো যে বোতলগুলো হয় সেগুলো আনা যাবে না, ঠিক আছে। আর বেশ আর সামনেই চলে এসছে ক্যামেরা বলে, ওই যে সামনে থেকে দেখা যাচ্ছে ওইদিকের আর কি ফেরিঘাট। এখান থেকে আমরা যাব হচ্ছে সজনেখালি। আচ্ছা, এসে পৌঁছে গেছি আমরা সজনেখালি ফেরিঘাট। এই যে ওয়েলকাম সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো আর কি করবো বলো, সুন্দরভাবে এনজয় করছি। জাস্ট আমরা সজনেখালি নামলাম, আর এই যে ফেরিঘাটটা, ঠিক আছে, এদিকে নেমে গেছি। আর ভিউটুগুলো কিন্তু সেরা। এখানে সামনের যে গাছগুলো রয়েছে, এখানটা হচ্ছে জাত বাইন গাছ, ঠিক আছে। এটা রয়েছে গেওয়া গাছ, গেওয়া গরান গেওয়া একসময় যেটা পড়েছিলাম তারই মধ্যে একটা গেওয়া গাছ। আর খুব সুন্দর এই জায়গাটা, খুবই সুন্দর। আর এখানে আসার আগে একটা সতর্কীকরণ আমাদেরকে বলেছে, যেটা হচ্ছে কি, যে এখানে বাঁদর আছে, তো ব্যাগপত্র যাতে না নিয়ে আসি, কারণ হঠাৎ করে নিয়ে নিতে পারে। আর কোনো রকম প্লাস্টিক কিন্তু আনা যাবে না বা ফেলা যাবে না, এটা একদমই রেস্ট্রিক্টেড, মানে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে সেটা, ঠিক আছে। আর এই যে জায়গাগুলো দেখো শুধু। বাবা ভাগবত বোটের যাত্রী আছেন প্রত্যেককে সুন্দরবন টাইগার রিজার্ভের তরফ থেকে আমার আন্তরিক অভিনন্দন। আমি সুজিত, আজকের আপনাদের গাইড বন্ধু। তো আমরা আছি এখন সজনেখালি। সবাইকে রিকোয়েস্ট করব, দেখছিলাম আপনারা উঠে যে যেন দেখছেন ঘুরছেন, ওভাবে ঘুরলে খুব একটা ফায়দা হবে না, কারণ আপনারা একটা গ্রুপে এসছেন, আপনাদের ফরেস্টের গাইড আছে, আমি আছি, তো আপনারা গ্রুপে ঘুরতে হবে। তাহলে কী হবে, আপনাদের একটা লম্বা প্রোগ্রাম আছে, আমরা পরপর স্টেপ বাই স্টেপ সবাই আমরা এখন একটা ফ্যামিলি, তো সেভাবেই কাইন্ডলি ঘুরি। আর দ্বিতীয়ত আমরা যে ঘুরবো, ঘোরাকালীন সবাই একসাথে থাকবো। ফার্স্ট ম্যান থাকলে তার সাথে যেন লাস্ট ম্যান থাকে, দুটো থাকে, নইলে আমি তো সবাইকে চিনে রাখতে পারবো না। আপনাদের কোম্পানির স্টাফ আছে, তো সেও সঙ্গে থাকবে, হেল্প করবে, কিন্তু ইন্ডিভিজুয়াল কাইন্ডলি ঘুরবেন। আর কোনো কিছু দেখলে আমরা এক্সাইটেড হব না, আমরা একটু শান্তভাবে দেখবো, কারণ জঙ্গলের পরিবেশটা বজায় রাখবো। আর কোনো অ্যানিম্যালকে দেখতে পেলে আমরা ছবি তুলতে পারবো, কিন্তু কাউকে ডিস্টার্ব করতে পারবো না বা খাবার দিতে পারবো না। এগুলো মোটামুটি এখন মাথায় রাখবেন। আর আপনারা জানেন যে এটা নো প্লাস্টিক জোন, যা কিছু বোটে যে খাওয়া দাওয়া হবে বাইরে কোনো কিছু ফেলবেন না, ডাস্টবিন ব্যবহার করবেন। যাই হোক, আমরা সজনেখালিতে আছি, যেগুলো দেখছিলেন এটাতে লক্ষ্য করুন কচ্ছপ আছে। আপনারাও আপনাদের লাইফে কচ্ছপ দেখেছেন, কিন্তু সম্ভবত এই কচ্ছপ কেউ দেখেনি, তার কারণ 1990 সালে সারা পৃথিবীতে এই প্রজাতির কচ্ছপ মাত্র 22 পিস ছিল। এদের বাংলা নাম হচ্ছে বালিগড়, ইংরেজি নাম হচ্ছে রিভার টেরাপিন, জিওলজিক্যাল নাম হচ্ছে বাটাগুর বাস্কা। এবং ইন্টারেস্টিং বিষয়, এদের মেলদের থেকে ফিমেলরা সাইজে অনেক বড় হয়, এবং মেল ফিমেল চেনার উপায়, মেলদের মুখগুলো কালো হয় আর ফিমেলদের মুখগুলো ফ্যাকাশে হলদেটে হয়। আর ওইটা হচ্ছে হ্যাসিং সেন্টার। এই কচ্ছপ যেখানে যা আছে সব কিন্তু সংরক্ষিত, নেচারে, প্রকৃতিতে এই কচ্ছপ নেই। তো ওটার অর্ধেক জল অর্ধেক বালি, যখন এদের প্রজনন সময় আসে তারপরে আমাদের ডিপার্টমেন্ট থেকে ম্যাচিওর মা কচ্ছপ ধরে ওটাতে দিয়ে দেয়। দিয়ে দেওয়ার পরে মা কচ্ছপ বালি খুঁড়ে গর্ত করে ডিম দেয়। ডিম থেকে বাচ্চা হতে সময় লাগে প্রায় 65 থেকে 68 দিন। এবং ইন্টারেস্টিং বিষয়, আমরা জানি যে কোনো প্রাণীদের ক্ষেত্রে বাবা মায় নির্ভর করে জেন্ডার বেবি, কিন্তু এদের কিন্তু বাবা মা নির্ভর করে না, নির্ভর করে টেম্পারেচার। মনিটরিং করে জানা গেছে যদি 28 থেকে 32 ডিগ্রির মধ্যে টেম্পারেচার থাকে তাহলে মেল ফিমেলের একটা রেশিও বজায় থাকে। যদি 32-এর উপরে চলে যায় তাহলে হবে ফিমেল, যদি 28-এর নিচে থাকে তাহলে হবে মেল। তো আমরা সামনে যে ওয়াচ টাওয়ারে উঠলে দেখুন ওই পুকুরটাতেও আছে। হ্যাঁ, আর একটু সময় দিতে, কেউ বলছিলেন যে কই, ওই মুখ তুলে তুলে ভাসছে, দেখতে পাবেন লক্ষ্য করলে। আর এরপরে আমরা যে যাব, যখন ওয়াচ টাওয়ারে যাওয়ার সময় দেখবেন অনেকটা নারকেল গাছের মতো পাতা, কিন্তু নারকেল গাছ নয়, যাদের বলা হয় গোল পাতা, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে নিপা ফ্রুটিক্যান্স। যারা সিনিয়র আছেন তারা জানবেন যে আগে সুন্দরবনবাসীরা অনেকে ওই পাতার ছাউনি হিসেবে গোল পাতার ছাউনি বলতো। তো এগুলোকে ম্যানগ্রোভ বলে। এই যে জঙ্গলটা আমরা দেখবো সারাদিনে, কারণ নোনা জলে এরা আপনা আপনি জন্মিয়েছে, সারা পৃথিবীর মানুষ এখানে দেখতে আসে। তো বিভিন্ন ধরনের গাছ, লেখাও আছে নেম প্লেট করে কোথাও কোথাও, আমিও বলে দেবো, আমি সবসময় আপনাদের হেল্প করব। তো এদের ফলটা খাওয়া যায়। অ্যাকচুয়ালি এদের নাম গোল পাতা, কিন্তু পাতা লম্বা নারকেল গাছের মতো,
এখানকার স্থানীয় লোক বলে গোল ফল গাছ, ফলগুলো গোলই হয়, কিন্তু যেহেতু এর ভৌগোলিক নাম গোলপাতা, আমাকে গোলপাতাই বলতে হচ্ছে। আর এর ফলটা খাওয়া যায়, তালের মতো ওর ভিতরে শাঁস আছে, আমরা যেতে যেতে ওই গাছগুলো দেখতে পাবো। আর ওইটাতে কুমির আছে, কিন্তু কুমির হচ্ছে কোল্ড ব্লাডেড রেপটাইলস। এরা শীতের সময় যখন জলে ঠান্ডা অনুভূত হয় এদের, তখন এরা উপরে ওঠে সানবাত করার জন্য। তো জেনারেলি এই গরমের সময় ওঠে কম, যদি বর্ষা হয় কখনো কখনো ফ্লোট করে জল। তো দেখা যাক আমরা কি দেখতে পাই। সারাদিনের প্রোগ্রাম আছে, আমি ম্যাপের সামনে গিয়ে আরও জঙ্গল নিয়ে আলোচনা করব। এখন আমরা আস্তে আস্তে ওয়াচ টাওয়ার মানে নজর মিনার, সেখানে উঠলে সামনে প্রশস্ত জঙ্গল, সামনে দেখবেন একটা গোলাকার একটা পুকুর আছে, যেটা বর্ষার জল বা মিষ্টি জল ধরে রাখে। অনেক সময় অ্যানিমেলটা জল খেতে আসে, কিন্তু কে কখন আসবে সেটা আমরা কেউই বলতে পারি না। আর এরপরে আমরা যখন দেখতে দেখতে বোটে ফিরে যাব, খাঁড়িতে ঢুকবো। খাঁড়ি মানে দুধারে খোলা জঙ্গল, কোনো জাল থাকবে না। তো ভালো প্রোগ্রাম আছে। এছাড়া আমরা সুধান্যখালি, দোবাকে আরও দুটো জায়গাতে নামবো, সজনেখালি বাদ। এটা আপনাদের ফার্স্ট স্টপেজ, তো এটা আমরা একটু সবাই একসাথে দেখে নিই, ঠিক আছে? চলুন। তো এতক্ষণ ধরে তো তোমরা শুনলে আমাদের যে ট্যুরিস্ট আঙ্কেল আছে, সে তো পুরো আমাদের ডেসক্রিপটিভ করে দিয়েছে কোথায় কি আছে না আছে। উনি যে একটু আগে যে গোলপাতার যে কথাটা বলেন, সেইটা হচ্ছে এই গোলপাতা। এই যে সামনে থেকে গোলপাতা অলরেডি নেম প্লেট দেওয়াই আছে ওখানে। আর আমরা এখন সামনেই যে ওয়াচ টাওয়ার আছে সেটাতে আর কি সবাই উঠছে, আমরা উঠবো। আর এই যে রাইট সাইডে যে জায়গাটা করা আছে, এটা মেনলি কচ্ছপদের জন্যই, পুরুষ স্ত্রী কচ্ছপ দুটোই আছে। এটা ক্যামেরাতে আসছে না, বাট ওখানে একটা কচ্ছপ দেখা যাচ্ছে, মুখটা আর কি একটু আগে বের করছে, আবার ডুবে যাচ্ছে। ডাঙায় এখন কিন্তু ওঠেনি। আর সামনেই ওয়াচ টাওয়ার যেটা আছে, সেটা থেকে আর কি পুরোটা আমরা দেখতে পারবো। আচ্ছা, এটাতে যেটা আছে সেটাতে হচ্ছে কুমির দেখা যায়, কিন্তু এখন এই মুহূর্তে হয়তো জলের মধ্যে আছে, এখন কোনো ওঠেনি। শীতকালে নাকি বেস্ট দেখা যায়, কারণ শীতের সময় রোদ নেওয়ার জন্য উপরে ওঠে। দিস ইজ দ্য বেস্ট টাইম। আচ্ছা, মেন এখন আছি আমাদের সজনেখালির যে ওয়াচ টাওয়ার আছে সেটা। আর এখান থেকে এই সজনেখালির পুরো 360 ভিউ কিন্তু পাওয়া যায়। এই যে দেখছো, পুরো 360 ভিউ, মানে পুরো কি আছে না আছে সমস্ত কিছু কিন্তু দেখা যায় এখান থেকে। এই যে সামনে যে একটা খাড়ি মতো আছে, যেটাকে করে রাখা আছে, জল আছে, এর মধ্যে আর কি কচ্ছপ দেখা যাচ্ছে। কিন্তু কচ্ছপগুলো মেনলি হচ্ছে সেটা হচ্ছে কচ্ছপগুলো একবার করে উঠছে আবার ডুবে যাচ্ছে। তো আশা করি ক্যামেরাতে আসবে না, কারণ চোখেই দেখা যাচ্ছে না, তো সেটা ক্যামেরাতে না আসাই স্বাভাবিক। দেখতে পেতে পারি একটা সম্মুখ, মোটামুটি একটু প্রাইমারি ধারণা দেওয়ার জন্য আমি ম্যাপের কাছে এসেছি। তো এটা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, আপনারা সবাই জানেন। এবং সুন্দরবন ইজ দ্য অনলি ম্যানগ্রোভ টাইগার কিংডম এক্সেপ্ট ইন দ্য ওয়ার্ল্ড, এটাও সবাই জানে। তো অনেক ল্যান্ড ফরেস্টে বাঘ আছে, কিন্তু এই জায়গাটা টোটালি আলাদা। এটা একটা মার্শিল্যান্ড, জল জঙ্গল নিয়ে সুন্দরবনের অবস্থা। তো বাংলাদেশ নিয়ে সুন্দরবনের বিস্তৃতি সবাই জানেন। তো টোটাল এরিয়া হচ্ছে বাংলাদেশ সহ 26,000 বর্গ কিলোমিটার। বাংলাদেশটা কিন্তু এখান থেকে পূর্ব দিকে, এমনি দেখিয়ে দিই, এটা হচ্ছে বাংলাদেশ সুন্দরবন। আর এই যে হলুদ রেখা, এটা বর্ডার রেখা, এটা নদী দিয়ে বিভক্ত হয়েছে। নদী দুটির নাম হচ্ছে রায়মঙ্গল এবং কালিন্দী নদী। আমরা আছি এখন সজনেখালি, যখন লেখা আছে ইউআর হেয়ার। তো আমরা এখানটা, এই যে বাম সাইডের গ্রিন পোর্শন দেখছেন না, এটা পুরো নো ম্যান জোনস এবং বাদাবন বা ম্যানগ্রোভ জঙ্গল। আর এই যে হোয়াইট পোর্শনটা দেখতে পাচ্ছেন, এটা অতীতে জঙ্গল ছিল, এখন লোকালয় হয়ে গেছে। ইভিন কলকাতাও কিন্তু আর্লিয়ার পার্ট অফ সুন্দরবন, এখন শহর হয়ে গেছে। যাই হোক, আমাদের ইন্ডিয়ান পার্টে 102টো দ্বীপ, 54টা দ্বীপ হচ্ছে লোকালয়, আর 48টা দ্বীপ হচ্ছে জঙ্গল। এবং জঙ্গলের পরিমাণ এখন বর্তমানে 4264 বর্গ কিলোমিটার। এর দুটো পার্ট, এই পার্টটাকে বলা হয় সুন্দরবন টাইগার রিজার্ভ, আর এই পার্টটাকে বলা হয় বেঙ্গল ফরেস্ট বা ডিভিশনাল ফরেস্ট। এই টাইগার রিজার্ভের আয়তন 2585 বর্গ কিলোমিটার। এর 3টে জোন আছে। আমরা আজকে যেটা ঘুরবো সেটা হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুয়ারি, যেটা ম্যাক্সিমাম টুরিস্টরাই ঘোরে। অর্থাৎ এই বেলটা আমরা আজকে সারাদিনে ঘুরছি। আমরা আরও দুটো জায়গাতে নামবো, সুধান্যখালি বলে একটা জায়গা এবং দোবাকি। আমরা এই ভিতর দিয়ে যাব, সম্ভবত আবার ভিতর দিয়ে ডিফারেন্ট রাস্তা দিয়ে আসবো। এটাই সারাদিনের প্রোগ্রাম আছে। যাই হোক, এই পার্টটাকে বলা হয় বাফার জোন। বাফার জোনটা কি? যেহেতু আপনারা অনেকেই জানবেন যে এখানকার মানুষের দারিদ্রতা অনেক বেশি, তাদের মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করার জন্য অ্যালাউ করা হয়। এবং এইটা হচ্ছে কোর এরিয়া।
এটা কাউকে অ্যালাউ করা হয় না, কোনো ফিশারম্যান, কোনো হানি কালেক্টর, ইভেন টুরিস্ট। তার কারণ হচ্ছে বন্য প্রাণীদের নির্জনে থাকার জন্য, তাদের প্রজনন বাড়ানোর জন্য সরকারি এই নিষেধাজ্ঞা। এটা কমপ্লিট নো ম্যান জোন, একমাত্র ফরেস্টের ক্যাম্প আছে, কারণ এটাকে সংরক্ষণ করার প্রয়োজন আছে। এবং এটা শুধু ওয়েস্ট বেঙ্গলের নয়, শুধু ভারতবর্ষের নয়, এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট বা ইউনেস্কো, অর্থাৎ এটা পৃথিবীর একটা সম্পদ, আপনারা সবাই জানেন। এবং এখানে যে আলাদা, যে অন্য জঙ্গলের থেকে আলাদা করতে গেলে এখানে মেনলি হচ্ছে যে বাদা বন বা নোনা জলের গাছ, এবং এখানে 84 প্রজাতির গাছ আছে। 34টা হচ্ছে মেন ম্যানগ্রোভ বা সত্যিকারের ম্যানগ্রোভ, ব্যালেন্স হচ্ছে অ্যাসোসিয়েট ম্যানগ্রোভ বা সহবাসী ম্যানগ্রোভ। এবং সবাই জানবেন যে সব থেকে মেন যে গাছ, যার নাম সুন্দরী, যার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হেরিটেরিয়া ফর্মস। পিছনে যে দণ্ডায়মান গাছটা দেখছেন ওটা সুন্দরী গাছ, একটু দেখে নিন। এই গাছটা হচ্ছে দেখুন কিছুটা তেজপাতার মতো পাতা, নিচে সাদা আর উপরে সবুজ। এর ফলও দেখা যাচ্ছে, দেখুন ফল ঝুলছে। সব থেকে ইম্পর্টেন্ট এর কাঠ, এর ফুলও ভারী সুন্দর। তো আমরা ফুল পেতে পারি সুধান্যখালী নেক্সট, কিছু কিছু গাছে ফুল আছে, তো আমরা দেখলেও দেখতে পেতে পারি। আর কাঠটা ইম্পর্টেন্ট কেন এই জন্য বলছি, ফার্নিচার ভ্যালু তো আছেই, শুধু তাই না, ফার্নিচার করার পরে যে বার্নিশ করতে হয়, এই কাঠের রঙটাই বার্নিশ কালার। তাহলে বুঝতেই পারছেন যে আলাদা কোনো বার্নিশ রং মেনটেন করতে হয় না, যার জন্য এটা অনেক দামি কাঠ। আর সুন্দরবনের নাম সুন্দরী গাছের নাম অনুসারে এসে অনেকেই চেনেন হয়তো গাছ, কিন্তু প্র্যাকটিক্যালি যারা দেখেননি তাদের সুন্দরবনে এসে আগে সুন্দরী গাছটা দেখা অবশ্যই জরুরি। তো যাই হোক, এখানে যে সমস্ত ট্যুরিস্ট আসে না কেন, সব কিন্তু বোটে করেই ঘুরতে হয়, কারণ এটা মার্শিল্যান্ড, জল জঙ্গল নিয়েই সুন্দরবনের অবস্থান। এবং এখানে বাঘ আছে, আমরা সবাই জানি, পৃথিবী বিখ্যাত বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়া হরিণ আছে, বন্য শূকর আছে, বাঁদর আছে, গোসাপ আছে, 3 প্রজাতির ছোট বিড়াল আছে, জঙ্গল ক্যাট, ফিশিং ক্যাট এবং লেপার্ড ক্যাট। এছাড়া এখানে 22টা প্রজাতির সাপ আছে, তার মধ্যে 6টি প্রজাতির সাপ হচ্ছে বিষধর সাপ, তার মধ্যে কিং কোবরা আছে জঙ্গলে, শঙ্খচূড় সাপ। এছাড়া কেউটি আছে, গোকুরো আছে, রেড। আচ্ছা, সজনেখালি সাফারি শেষ, এরপর গিয়ে আমরা বোটে চাপবো। বোটে গিয়ে ফার্স্ট আমরা হবে আজকে আমাদের টিফিন, দেন আমরা যাব হচ্ছে সুধন্যখালি। সুধন্যখালির ওইটা পুরোটাই সাইট সিন করতে করতে আমাদের ট্যুরিস্ট গাইডার যিনি আছেন তিনি বললেন যে সেখান থেকে আমরা যখন খাড়ির মধ্যে দিয়ে যাব তখন আমরা বাঘ বা কুমির দেখা পেলেও পেতে পারি, সেটা অবশ্যই নির্ভর করছে আমাদের কতটা লাক সেটার ওপর। তো চলো ফার্স্ট এখন লঞ্চে যাওয়া যাক আর এনজয় করা যাক আজকের টিফিনটা। আচ্ছা, তো আমাদের এখন টিফিন টাইম। আচ্ছা দাদা, কী কী আছে একটু বলো টিফিনে? টিফিনে আছে লুচি, মিষ্টি, চানা। আচ্ছা, লুচি, মিষ্টি আর চানা। আর এই যে পুরো মানুষজন সবাই এখন বসে আছে খাবারের জন্যে, ঠিক আছে। আর ওই সাইডে সামনেও কিছুজন আছে, বাট এতটা ক্যাপাসিটি নেই একটার, বা একসঙ্গে সবাই করবেও না, কারণ সামনে যারা আছে তারা এখন ভিউ নিতে ব্যস্ত। তারা আবার যখন খেতে আসবে তখন এরা সেম তারা আবার ওই দিকটা গিয়ে বসবে, মানে সবাইকে একটু অল্টারনেটিভ করে আর কি করতে হবে। তো এখন আমরা আর কি খেয়ে নেবো, কারণ অনেকক্ষণ থেকেই খিদে পেয়েছে, আর ঘড়িতে মোটামুটি 9টা 15-20 বেজেই গেছে। চলো চটজলদি এটা খেয়ে নেওয়া যাক। আর ইতিমধ্যে আমরা এখন আস্তে আস্তে লোকালয় ছেড়ে, মানে এখন এক সাইডে আছে মানে জঙ্গল আর এই সাইডে আছে লোকালয়, আস্তে আস্তে আধা ঘন্টা যাওয়ার পর আমরা আর কি খাড়ির মধ্যে ঢুকে যাব। তখন কিন্তু কোনো যে বনের পাশে যে গার্ড দেওয়া থাকে যাতে বাঘ না আসতে পারে সেই কারণে, সেটা কিন্তু আর থাকবে না, তখন দু সাইডেই থাকবে ওপেন জঙ্গল। তো চলো আগে খেয়ে নেওয়া যাক। আচ্ছা, টিফিন করে লঞ্চের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ এসে পৌঁছে গেছি সুধন্যখালি ক্যাম্প। এই যে সামনেই তার গেট সুধন্যখালি, আর ভেতরে আমরা এন্ট্রি করছি। তো সামনে একটা মন্দির, হ্যাঁ সুন্দরী গাছ। এই যে সামনে যে গাছটা রয়েছে সেটা হচ্ছে সুন্দরী গাছ, আর এর ফলগুলো বেশ ধরেছে কিন্তু। আর ওই সাইডে গাছ যেটা আছে সেটা হচ্ছে পশুর সুন্দরী গ্রুপ ফ্রুট। সামনে রয়েছে ওয়াচ টাওয়ার, মানুষজন আস্তে আস্তে উঠছে। অ্যাকচুয়ালি ওয়াচ টাওয়ারগুলো মেন করার কারণ হচ্ছে ওখান থেকে পুরো এরিয়াটা কিন্তু একদম দেখা যায়।
আর ওই সাইডে রয়েছে আমাদের বাঘ। বাঘ দেখিয়ে দিলাম। হ্যাঁ, তিনটে বাঘ দেখা হলো আমার, এই নিয়ে থার্ড বাঘ। বাঘের কাছেই যাই। অ্যাকচুয়ালি আমরা এখনো পর্যন্ত বাঘ দেখতে পাইনি, বাট কার্টুন বাঘ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ ক্যামেরা দেখে কি সুন্দর। আচ্ছা, সুধন্যখালী ক্যাম্প থেকে না আমরা বেরিয়ে পড়েছি আবার লঞ্চে করে। আর ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে বৃষ্টি। আর বৃষ্টি কিন্তু সেই বৃষ্টি নয়, বেশ প্রবল বৃষ্টির আকার নিয়েছে। কারণ এই যে সামনে যে বসার জায়গাটা যেটা থাকে, সোফাটা, সেটা কিন্তু পুরোপুরি ঢেকে দেওয়া হয়েছে। আর এখানে সামনের ভিউ নেওয়ার জন্য যে মানুষজন, সেটা কিন্তু সবাই পেছনের আর কি চলে গেছে। অনেকে নিচেও রয়েছে, যেটা আমাদের রেস্ট করার জায়গা। আর সুধন্যখালী ক্যাম্প পর্যন্ত আর কি ছিল, যেটা গার্ড দেওয়া ছিল, মানে এক সাইড লোকালয় বাঘ যাতে আর কি লোকালয়ে না আসতে পারে সেই কারণে গার্ড দেওয়া হয়েছে। আর এখন আমরা যে খাড়ির মধ্যে দিয়ে যাব, একটুখানি পরে আমরা খাড়ি এন্টার করব, সেখানে কিন্তু কোনো গার্ড নেই। কারণ সেটা হচ্ছে বাঘেদের নিজেদের আসা যাওয়ার পথ। তো আমরা সেখানে চান্স থাকতেও পারে, চান্স তো থাকে, কিন্তু কতটা থাকে সেটা তো বলা যায় না। আমরা সেই খাড়ির মধ্যে দিয়ে যাব যেখানে ওপেন, সেখানে হয়তো আমরা কুমিরেরও দেখা পেতে পারি, বা বাঘেরও দেখা পেতে পারি, বা নানা রকম জীবজন্তু বা পাখি যেসবই থাকে দেখা কিন্তু পেতে পারি। সুধন্যখালী থেকে বেরিয়ে এসে অনেকটাখানি আসার পর এরকম এই যে বনবিবি বাহিনী, এটা হচ্ছে একটা ছোটো খাড়ি, এর মধ্যে দিয়ে কিন্তু এখন আমরা যাব। আর এই হচ্ছে সেই খাড়িটা যেখান দিয়ে বাঘ দেখার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। তারই মাঝে দেখা যাচ্ছে এই যে ছোটো ছোটো শ্বাসমূল কিন্তু বেরিয়ে আছে। আর এগুলো কিন্তু বেশ ধারালো হয়, বেশ অনেকটা, মানে একদম বলা চলে এক ধরনের মানে পুরো অস্ত্র মতনই ধারালো, বল্লভের মতনই ধারালো। আচ্ছা, এই যে সামনে যে সবুজ সবুজ গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে গেওয়া গাছ, ঠিক আছে। আর এই সাইডে খেজুর গাছের পেছনে যে গাছটা রয়েছে, সেটা হচ্ছে সুন্দরী। আর মাটির নিচে আমি যদি জুম করে দেখাই, তো ছোটো ছোটো গর্ত হয়ে রয়েছে না, সেগুলো অনেক মানে জীবজন্তুর ফুটপ্রিন্ট তো আছেই, সঙ্গে হচ্ছে কি এখানকার যে কাঁকড়া আছে, লবণাক্ত মাটির যে কাঁকড়া, সেই কাঁকড়ার। সো ফাইনালি আমরা কিন্তু হরিণ দেখতে পেয়ে গেছি। ওই যে দূরে খুব সুন্দর কিন্তু দেখা যাচ্ছে। আমি জানি না, ফোনে আমি ভিডিওটা করছি, জুম করে আমি চেষ্টা করলাম হরিণটাকে দেখার, আশা করছি তোমরাও দেখতে পেয়েছো। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে না খুব সুন্দর দেখা যাচ্ছে হরিণটা। আর দেখো হরিণের গায়ে একটা পাখিও চেপে রয়েছে, এই যে। ঘড়িতে এখন বাজছে 1:15, আর আমরা এসে পৌঁছেছি দোবাকি। আর এখানে সমস্ত লঞ্চ কিন্তু, সমস্ত লঞ্চগুলো কিন্তু এখানে কি লেগে গেছে। এটা আমাদের সামনে যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভাগবত। আর তাছাড়াও কিন্তু এখানে 1, 2, 3, 4, 5টা হিউজ লঞ্চ কিন্তু এখানে লাগছে। একটা বেরিয়ে গেল জাস্ট, একটা আসছে। আর সামনে রয়েছে আমাদের দোবাকি ক্যাম্প, এটার মধ্যে দিয়ে আমরা এখন ঢুকবো। আচ্ছা, এখন যেটার উপর রয়েছি সেটা হচ্ছে দোবাকির ওয়াচ টাওয়ার, ঠিক আছে। আর এখান থেকে এর ভিউটা ঠিক এইরকম। আর এই যে সামনে যেটা রয়েছে, এটা হচ্ছে আর কি মিষ্টি জলের জায়গা, মানে মিষ্টি জলের কি সংরক্ষিত করে রাখা হয়েছে। এখন পুরোটা ঘেরাও করা আছে, যদি এই জায়গাটা কাজ চলছে আর কি। আর বাদবাকি পুরো জায়গাটার ভিউ ঠিক এইরকম, দেখতে পাচ্ছ, পুরো জঙ্গলে ভর্তি। এখন যদি কাজ চলছে, পরে যখন কাজ কমপ্লিট হবে দেন ওই যে গার্ড দেওয়া আছে, এই যে পুরো নেটের গার্ড, সেটা আবার সরিয়ে দেওয়া হবে। আর এখন আমরা যাব এখান থেকে, এই যে সোজা যে রাস্তাটা দেওয়া আছে, এই যে সোজা রাস্তা দিয়ে এখন যাব হেঁটে হেঁটে। মোটামুটি 400 থেকে 450 মিটার মতো রাস্তা আছে। তো চলো যাওয়া যাক। হচ্ছে সব থেকে এখানকার বিখ্যাত নদী, যার নাম মাতলা, যেটা ডাইরেক্টলি গিয়ে বে অফ বেঙ্গলে মিশেছে। ওই দিকটা একটা নদী চলে গেছে, ওই নদীটার নাম হচ্ছে হেড়োভাঙা। সোজা একটা নদী চলে গেছে এই দিকটায়, যেটার নাম হচ্ছে বিদ্যা রিভার। আর আমরা যে সোজা যাব, এটার নাম হচ্ছে গোমন নদী। আর ডান দিকে একটা নদী বেরিয়ে গেছে, যার নাম গাজী। টোটাল 5টা নদী, তাই তো? আচ্ছা, ঘড়িতে বাজছে মোটামুটি 2:30 মতন। আর ইতিমধ্যে লাঞ্চে বসে পড়েছি। অলরেডি অনেকে খাওয়া দাওয়া হয়ে গেছে,
বাকি আমরা এখানে 4 জন আছি, ওইদিকে 2 জন আছে দাদা, আর ওইদিকে একটা ফ্যামিলি, আর পেছনে আরেকটা। আচ্ছা, এখানে লেবু লঙ্কা দিয়েছে, সঙ্গে আছে আলু ভাজা, ডাল দিয়েছে, ডাল আমি নিইনি। আচ্ছা, এরপর দিয়েছে বেশ বড় আকারের পাবদা মাছ, বেশ বড় কিন্তু সাংঘাতিক লেভেল। আচ্ছা, তারপরেই চলে এসছে এই যে দেখতে পাচ্ছ 2 পিস দিয়েছে আমাদের ভেটকি মাছ, 2-3টে পাঁপড় দিয়েছে, আর চাটনি দিয়ে গেলো দাদা। তো ঠিক আছে, চলো খাওয়া দাওয়াটা করি, অনেকটা পর তো। খাবার পরেই এরকম ফ্রুট স্যালাডের আমাদের ব্যবস্থা করেছে দাদারা। আর আজকে ফ্রুটের মধ্যে আছে তরমুজ, সঙ্গে বিন্দন দিয়ে দিচ্ছে, বুঝছো, তার সঙ্গে এরকম ভিউ। ওয়াও, জাস্ট মেঘটাকে একবার দেখো। সামনে আমার রয়েছে বাংলাদেশের একটা কার্গো, কারণ কি সামনে যে 2টো ফ্ল্যাগ রয়েছে, একটা রয়েছে বাংলাদেশের ফ্ল্যাগ, আর তার রাইট সাইডে আমাদের ফ্ল্যাগটা, ইন্ডিয়ান ফ্ল্যাগ, বাংলাদেশের জাহাজ। তো এই মুহূর্তে ঘড়িতে বাজছে 4:40, আর আমরা আবার ফেরত চলে এসেছি আমাদের যেখান থেকে যাত্রা শুরু হয়েছিল সেখানেই, মানে পাখিরালয়ে। আর আমরা যখন শুরু করেছিলাম তখন এখানে চড়ছিল জোয়ার, মানে জোয়ারের জল একদম উঠেছিল, পুরো গাছ সমস্ত কিছু ডুবেছিল। আর এখন দেখছো এখন হচ্ছে ভাটা, সমস্ত জলস্তর নেমে গেছে। আর আমরা একটু পরে যাব রুমে, সবাই ইতিমধ্যে বেরিয়ে গেছে রুমের উদ্দেশ্যে। এই যে ইভিনিং কফি খাওয়ার পরেই আমার হাতে চলে এসছে গরমাগরম চিকেন পকোড়া। এখন বাজে ঘড়িতে 9:30, আর আমরা আমাদের আজকের রাতের ডিনার রুমে নিয়ে চলে এসেছি আর কি, কারণ বাইরে আর কি প্রচণ্ড পরিমাণে পোকা, কালকেও ছিল, বাট কালকে তো আর কি অ্যাডজাস্ট করে খাওয়া হয়েছে, আজকে তার পরিমাণটা একটু বেশি আছে, ওই টিনের সেট দেওয়া যে জায়গাটা আর কি ছিল। যাই হোক, আজকের মেনুতে কি আছে, আজকে আছে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, আর আছে স্যালাড। তো চলো এখানে এখন খাওয়া দাওয়াটা করে নেওয়া যাক। বাইরে হলে কী হয়, বেশ ভালো তো, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করি, তো এতে রুমে বসে বসে খেতে সবার সঙ্গে একটা ভালো মজা লাগে, কিন্তু কিছু করার নেই, কারণ যা পোকা আছে। যাই হোক, চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। বেশ সুন্দর খাওয়া দাওয়া করলাম আজকে রাত্রে। আর সত্যি কথা বলতে আজ একটু মন খারাপ লাগছে, কারণ কালকে আবার এই লঞ্চে করে আবার বাড়ির পথে যাব। দেখতে দেখতে 2 দিন বেশ অনায়াসে কেটে গেল, বাড়ি থেকে এত দূরে, বেশ সুন্দর একটা ট্রিপ হলো। যাই হোক, ট্রিপ শুরু যখন হবে শেষ তো অবশ্যই হবে। তো এখন আপাতত আজকের এই ওয়েদার, এই রাতের মোটামুটি 10:30 পৌনে 11টা বাজছে। তো চলো আজকে আর বেশি কিছু কথা বাড়াচ্ছি না, আজকের মতো ব্লগটা এখানেই শেষ। ঠিক আছে, গুড নাইট, দেখা হচ্ছে কালকের ভিডিওতে, শেষ ভিডিওতে।